দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি এই অনুষ্ঠানে। দর্শক, আমি তৌফিকুল ইসলাম খান। এই অনুষ্ঠানে কথা বলি অর্থনীতির গতি প্রকৃতি, এর সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। আমরা আজকে আলোচনা করব আমাদের দেশের ভিতরে যে দ্রব্যমূল্য, চালের বাজার, কৃষির উৎপাদন এবং খাদ্য মজুত পরিস্থিতি তা নিয়ে। আমার সাথে আলোচনা করার জন্য আমি দুজন সিনিয়র সাংবাদিককে ডেকেছি। আমার সাথে আছেন সোহেল পারভেজ, তিনি বিজনেস এডিটর, দি ডেইলি স্টার, এবং আমার সাথে আছেন সাইদ শাহীন, তিনি সিনিয়র রিপোর্টার, কালের কণ্ঠ। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানে আসার জন্য। এবং আমরা আলোচনা শুরু করব। আলোচনা শুরু করার আগে আমরা বিটিভির একটা ছোট প্রতিবেদন আছে, সেই প্রতিবেদন দেখে আলোচনায় যাচ্ছি। দরিদ্র মানুষের খাদ্য ব্যয়ের একটি বড় অংশ যায় চালের পেছনে। এক মাসের ব্যবধানে খুচরা বাজারে প্রতি কেজি চালের দাম 4 থেকে 7% পর্যন্ত বেড়েছে। নতুন করে চালের মূল্য বৃদ্ধিতে সংসার সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে বাজার স্থিতিশীল ও নিয়ন্ত্রণে রাখতে চালের মজুদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই লক্ষ্যে চাল আমদানিতে শুল্ক পুরোপুরি তুলে নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। তফসিলভুক্ত পণ্যগুলোর মধ্যে সিদ্ধ চাল ও সিদ্ধ ছাড়া আতপ চাল আমদানির ক্ষেত্রে আরোপনীয় সমুদয় কাস্টম শুল্ক ও রেগুলেটরি শুল্ক অব্যাহতি দেওয়া হয়েছে। এনবিআর বলছে, চালের উপর বিদ্যমান আমদানি শুল্ক 15% এবং বিদ্যমান রেগুলেটরি শুল্ক 5% সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। অর্থাৎ চাল আমদানিতে বিদ্যমান মোট করভার 25% হতে কমিয়ে 2% অগ্রিম আয়কর নেমে আসবে। এতে আমদানি পর্যায়ে প্রতি কেজি চালের মূল্য 9.60 টাকা কমবে। চাউলের বাজারটা হলো আপনার 3 মাস আগে যেটা রেটটা ছিল 64-65 এরকম ছিল রেট, আর এখন বর্তমানে চলতেছে 73-74 টাকা, প্রায় 10 টাকার মতো এই 3 মাসের মতো বাড়তির একটা গ্যাপ আর কি। কৃষক থেকে সংগ্রহ করে নিচে ওই যে মজুদদার কিছু ধান ব্যবসায়ী, মিডিলম্যান যা বলতেছে তাই, কোনোদিনই কমতেছে না, ডে বাই ডে বাড়তেছে। তথাকথিত সিন্ডিকেটের নাম শুনি, এই সমস্ত সিন্ডিকেট যদি না থাকতো, অর্থাৎ মাঝখানে যে ব্রোকার পর্যায়ে থাকে যারা বিভিন্নভাবে টাকা নিয়ে নেয়, এইটা যদি ভেঙে দেওয়া যেত, অর্থাৎ সরাসরি মিল থেকে যদি আমাদের ন্যায্য মূল্যে চাউলটা আমরা পেতাম, মাঝখানে যদি মধ্যস্বত্বভোগী না থাকতো, তাহলে আমাদের বাজারটা, যারা আমরা ক্রেতা আছি সাধারণ জনগণ, তাদের জন্য খুব ভালো হতো। বাজারটা আপনার খুবই হাই এখন, যেভাবে সাধারণ মানুষের জন্য আসলে খুবই আপনার কষ্টময় হয়ে যাচ্ছে। যেহেতু এখানে আপনার যেভাবে বাজার নিয়ন্ত্রণ কেউ ঠিক মতো করছে না, একদিন একদম একদিন একদম, এইভাবে মানুষ কি করলে আরও তো মানুষের বিভ্রান্তি হবে। সরবরাহ ভালো থাকায় বাজারের সবজির দাম কমতে শুরু করেছে। তুলনামূলক কম দামে মিলছে শীতের নতুন সবজি। আগের থেকে অনেকটাই কমছে। আগে এগুলি মনে করেন 120 টাকা করে এরকম বলছিল, এখন 80 টাকা করে নিল। স্থিতিশীল আছে ডিম মুরগির দামও। এখন বাজার সরকার হয়তো নিয়ন্ত্রণ করছে, নিয়ন্ত্রণের মধ্যেই ডিমগুলা কেনা বেচা হচ্ছে। এ পর্যায়ে থাকলে আমাদের বিক্রি করাও সমস্যা না, ক্রেতাদেরও কোনো সমস্যা নাই। এদিকে ডিমের আমদানি ও সরবরাহ সহজ করায় এই ভোগ্য পণ্যটির দাম কমলেও যৌক্তিক স্তরে নেমে আসুক চাইছেন ক্রেতারা। দর্শক, আপনারা প্রতিবেদনটি দেখলেন। আমি আলোচনা শুরু করব সাইদ শাহীন, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। এখন তো ভরা চালের মৌসুম। আমাদের যেই ঐতিহ্যবাহী যে ফসলটা আমন ধানের এই সময়ে কাটা হলো কিছুদিন আগে, এবং এই সময়টাকে আমরা একটা উৎসব মুখর পরিবেশের ভিতরে দেখি গ্রামীণ অর্থনীতির ভিতরে, কারণ এটাই প্রধান ফসল ছিল এক সময়ে। এখন যদিও বোরো ধান বা বোরো চালটা আমাদের বেশি হয়, কিন্তু এই সময়টায় সাধারণত খুব বড় আকারে বাংলাদেশের প্রায় সব জায়গাতেই ফসল চাষ হয় এবং ধানটা আসে, চাল আসে। এই সময় চালের দাম আসলে নর্মালি কমে যায়, কিন্তু আমরা যেটা দেখলাম সেটা হলো যে এই ধান কাটার পরবর্তী সময়টা, অর্থাৎ ফসল যখন কৃষকরা ঘরে তুললেন, তারপর পরে চালের দাম বাড়া শুরু করলো। এইটার মানে মূল কারণটা কি? আমন ধানটাকে ঘিরে গ্রামের যে অর্থনীতিটা আবর্তিত হয়, আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমন ধানটা কিন্তু কৃষক তার নিজের খাবারের জন্য রেখে দেয়। ফলে আমাদের যে টোটাল যে চালের যে উৎপাদন, তার মাত্র 60-65% মার্কেটে আসে, এবং আমন ধানের এই চালটা কিন্তু খুব কম পরিমাণ আসে আর কি। তো সেই হিসেবে এটি একটা ইস্যুস
দ্বিতীয় ইস্যুজ হলো যে আমাদের বিভিন্ন ফোরকাস্ট এবং বিভিন্ন তথ্য বলছে যে এবার আমনের ফলন কিন্তু খুব ভালো হয়নি। দেখুন, ব্যবসায়ীরা আমাদের এখানে সিন্ডিকেটের অভিযোগ দেওয়া হয়, আমি সিন্ডিকেট করলো না, কিন্তু ব্যবসায়ীদের একটা দৌরাত্ম্য বলবো আর কি। চালের বাজার নিয়ে বিআইডিএস এর বিভিন্ন গবেষণা আছে, বিবিএস এর স্বয়ং গবেষণা, বিবিএস এর জরিপ আছে যে চালের বাজারে আসলে একচ্ছত্র আধিপত্যটাই মিলারদের এবং মধ্যস্বত্বী ব্যবসায়ীদের। তারা আসলে কিভাবে দামটা এবার নিয়ন্ত্রণ করছে সেটি দেখতে গিয়ে আমি যেটা দেখলাম আর কি, যে চালের বাজার কিভাবে আবর্তিত হয় সেটা কিন্তু সরকারের মজুদ পরিস্থিতির উপরে নির্ভর করে। যখন ব্যবসায়ীরা দেখে সরকারের মজুদ পরিস্থিতিটা কমে আসে, আপনার উৎপাদন হোক বা না হোক, ওরা কিন্তু দাম বাড়ায় দেয়। অর্থাৎ সরকারের মজুদ যদিও তো খুব বড় আকারে না, আমাদের হ্যাঁ, যা দেশে যতটুকু উৎপাদন থাকে হয় আর কি, হ্যাঁ, সেই তুলনায় তো সরকারের মজুদ খুব হ্যাঁ, বড় না। সেটি কিন্তু একটু এটা একটা আপনাকে বড় জানাই রাখি যে গত পরিচালনা। বছর ঠিক এই সময়ে আর কি আমাদের চালের মজুদ প্রায় 16 লাখ টনের উপরে ছিল, 15 লাখ টন প্লাস চালের মজুদ, চালের শুধু মজুদ, শুধু চাল। এখন আমি দেখলাম এখন এটা 8 লাখ টনের কাছাকাছি, অর্থাৎ 6 লাখ টনের এখন একটা ঘাটতি আছে। কিন্তু এই ঘাটতিটা কেন হলো? সরকারের এই মৌসুমের শুরুতেই উচিত ছিল, সরকার বলতে আমি সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে বোঝাচ্ছি আর কি, তাদের উচিত ছিল যে মৌসুমের শুরুতেই যে ফলনের প্রক্ষেপণ করা হয়েছে সেই ফলন অনুসারে প্রকিউরমেন্ট, যেটা খাদ্য অধিদপ্তর প্রকিউরমেন্ট করে, সেটা ব্যর্থ হবে কিনা সেই প্রক্ষেপণের দক্ষতাটা দেখানোর দরকার ছিল। এর পাশাপাশি আমদানির মাধ্যমটা আরো জোরদার করা উচিত ছিল। ভরা মৌসুমে আপনি যদি আমদানি করতে চান তাহলে ওনাদের একটা আশঙ্কা হয় যে কৃষক সঠিক দাম পাবে না। তা এইটা বড় কারণ, নাকি তারা মানে এই ব্যাপারে কাজ করতে গিয়ে হয়তো তারা এখনো অপেক্ষার ভিতরে আছেন, এক ধরনের দ্বিধা কাজ করেছে করব কি করব না? না, সেটি আমি বলতে চাচ্ছি না, কারণ আপনি দেখেন যে এই মুহূর্ত পর্যন্ত সরকার 17 লাখ টনের কাছাকাছি চাল আমদানির অনুমতি কিন্তু দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত 6 মাস পার হয়ে গেলেও আপনার চাল কিন্তু মাত্র 1.5 লাখ টনও আসে নাই। আবার সরকারের যে আমদানি সেখানে কিন্তু মাত্র 24,000 টন হয়েছে এই অর্থ বছরে। ফলে আপনি যে দ্বিধা কাজ করছে সেটিও না, সরকারের যেহেতু আমাদের একটা রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, সেই পট পরিবর্তনের পরবর্তী সময়ে যেভাবে চাল আমদানি কার্যক্রমটা করার দরকার ছিল সেটি হয়তো বা করে নাই। কিন্তু তার চেয়ে বড় ইস্যুটা হলো বৈশ্বিক বাজারে আমরা এখন চাল আনতে পারছি না, সেটা ব্যবসায়ীরা হোক, সরকার নিজস্ব উদ্যোগ হোক। এই পরিস্থিতিটা যেটা দ্রুত করতে হবে সেটি হলো যে আমি মনে করি যে আমাদের চালের যেসব উৎপাদনকারী বিভিন্ন দেশ আছে যারা এক্সপোর্টের জন্য ভালো করে, তাদের সাথে কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে চালটা আসলে আনতেই হবে। আপনি সরকার থেকে সরকারের যে আমদানি সেটার উপর জোর দিতে বলছেন, এবং ব্যবসায়ীদেরকে যদি সুযোগ হয় তাদের মাধ্যমে আমদানিটা এই মুহূর্তে বাড়ানো উচিত এবং বোরো ধানটা সাধারণত এটা তো সরকার অনেক সময় আছেন যে হয়তো প্রাইভেট সেক্টরকেই বলেন যে আমদানি করে নিয়ে এসে সরকারের কাছে দিতে। সোহেল পারভেজ, আপনার কাছেও যদি বলি যে একটা উনি বলেছেন যে উৎপাদন এবার কম হবে, সরকারের যে প্রক্ষেপণ আছে সেই বা আর্লি এস্টিমেট যদি থাকে, সেই ধরনের কি কোনো তথ্যপাত্র এখনো আছে যে আসলে আমাদের এবার উৎপাদন কেমন হয়েছে? প্রায় 4 দফা বন্যা হলো বিভিন্ন এলাকায়, এবং এগুলোর প্রত্যেকটাই দেরিতে বন্যা হয়েছে। ফলে অনেক জায়গাতেই যেটা হয়েছে যে বীজতলা নষ্ট হয়েছে, আবার ওখানে নতুন করে লাগাতে হয়েছে। তারপরে অনেক জায়গায় পানি জমে ছিল যে কারণে হয়তো উৎপাদনটা ভালো হয়নি। এইটা আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারছি, কিন্তু সরকারি পর্যায় থেকে এই ব্যাপারে কি কোনো তথ্য উপাত্ত বা তাদের কোনো প্রক্ষেপণ, তাদের এস্টিমেট কিছু আপনি জানেন? সরকার কিন্তু এরকম কোনো প্রক্ষেপণ বাংলাদেশে করে না। প্রতি বছর যেটা হয়, আপনার বছরের শুরুতে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ওরা যেটা করে, ওরা একটা টার্গেট লক্ষ্যমাত্রা নির্ধারণ করে যে প্রতি বছর তারা বাড়িয়েই করে, জনসংখ্যা প্রবৃদ্ধির কথা চিন্তা করে বাড়িয়েই করে, একটা টার্গেটটা করে। কিন্তু পরবর্তীতে বছরের মাঝখানে বা একটা ক্রপ শেষের পরে উৎপাদন কত হলো সেই তথ্যও সে অনেক পরে দেয়। যখন তথ্যটা আমরা পাই বা আপনি পান, ততক্ষণে দেখা যায় চালটাই খাওয়া শেষ হয়ে, মানে নীতি নির্ধারণের জন্য এটাকে ব্যবহারযোগ্য আর থাকে না, কারণ ততক্ষণে ঘটনা ঘটে যাচ্ছে। ওটা একটা আর্কাইভাল ভ্যালু হয়, মানে আপনি রিসার্চের জন্য, লং টার্ম রিসার্চের জন্য ভালো করতে পারেন, কিন্তু ওটা কোনো কাজ হয় না। তবে হ্যাঁ, সাম্প্রতিক বছরগুলোতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ইউএস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার ওরা বাংলাদেশের উৎপাদন নিয়ে, বিশেষ করে ধান, গম, তারপর আপনার ভুট্টা,
সহ এই কয়টা প্রোডাক্ট মেজর ক্রপগুলো মেজর ক্রপে তারা একটা ফোরকাস্ট দেওয়া শুরু করেছে। আমনকে ধরে বলছে যে আমনটা উপর্যুপরি 4টে বন্যা হয়ে গেল, বন্যার কারণে তাদের ফোরকাস্ট হচ্ছে আপনার আমনেই তারা বলেছিল 1,40,00,000 টন হবে, যেটা আগের বছরে তাদের এস্টিমেট অনুযায়ী 1,46,00,000 টন ছিল। তো এখানে একটা কম 6 লক্ষ টন তাহলে। ইভেন তারা আমাদের আউশ, যে সময়টা বন্যা হলো বাংলাদেশে, তখন কিন্তু আউশ মাঠে ছিল, আউশটা কাটার সময় ওই আউশ ধানটাও কিন্তু ক্ষতি হয়েছে এবং আউশেরও উৎপাদন কমেছে। কিন্তু আমার দেশে একটু বেশি সারপ্লাস না থাকলে চালের বাজার অস্থির হওয়ার অনেক রিস্ক আছে। এবং আপনি শুনেছেন আমার সহকর্মী শাহিন বললেন যে সবসময় ওটা একটা বড় ইন্ডিকেটর যে সরকারের কাছে কত মজুদ আছে। হ্যাঁ, কারণ যদি উৎপাদনটা কম হয় তাহলে সাধারণত যেটা হয় যে মজুদের থেকে, সরকারি মজুদের থেকে আপনি সেটাকে ঘাটতি পূরণের চেষ্টা করেন। কিন্তু এখন যে মজুদটা কম আছে, এটার বড় কারণ হলো, আমি যেটা দেখি সেটা হলো যে একটা সরকারের গত বছরে কিন্তু কোনোটা মানে দুটো বড় যে প্রকিউরমেন্ট সিজন, তাতে কোনোটাতেই ওনারা টার্গেট ফুলফিল করতে পারেননি বিগত সরকার। তখন আওয়ামী লীগ সরকার ছিল, তখন করতে পারেন নাই। এবং একই সাথে যেহেতু একটা উচ্চ মূল্যস্ফীতির ভিতর দিয়ে আমরা যাচ্ছি, বড় আকারে যে আমরা যেটাকে বলি মার্কেট অপারেশন, মানে তার মানে বিক্রি করতে হয়েছে বড় আকারে, ফলে মজুদটা এখন ক্রিটিক্যালি প্রায় ধরেন 30-40% সাধারণত এই সময় যেটা থাকার কথা তার থেকে কমে এসছে। হ্যাঁ, মজুদ অনেক কম। হ্যাঁ, তো এখন এই ক্ষেত্রে এখন আমনের যেই মজুদ বাড়ানোর ক্ষেত্রে কি সরকার কোনো এখন পর্যন্ত কি অগ্রগতি করেছে? সরকার ধান কিনতে চেয়েছিল 3.5 লাখ টন, এখন পর্যন্ত 10,000 টনও পারেনি, যদিও তারা দাম বাড়িয়েছে। কারণ আপনি দেখতে পাচ্ছেন যখন বাজারে দাম বেশি পাচ্ছে কৃষকরা, তখন এবং বাড়ির কাছে বাজার মূল্যের কাছাকাছি না হলে তো কেউ বিক্রি করবে না। করবে না। অন্য ধর যে বাড়ির কাছেই পাচ্ছে, তাকে ওই যে সরকারি ইয়েতে ধান দিতে গেলে বিক্রির ক্ষেত্রে একটা আমলাতান্ত্রিক জটিলতা আছে। 14% ময়েশ্চার দূরে নিয়ে গিয়ে কৃষককে বিক্রি করতে হয়। না, সেগুলো তো আছে, ছোট কৃষকরা সরাসরি বিক্রি করতে পারেন না। আমি একটু যদি 1 টাকা কমেও পাই বাজার সরকারের চেয়ে, বা ওই এখন তো বেশিই পাচ্ছে, তো স্বাভাবিকভাবে আমি ওখানে যেতে চাচ্ছি না। তো সরকার ধান পাচ্ছে না। চালের যে লক্ষ্যমাত্রা, সিদ্ধ চাল 5.5 লাখ টন কেনার, সেটা এখন পর্যন্ত 2,33,000 টন হয়েছে সরকারের তথ্য অনুযায়ী। আতপ চাল কিনতে চেয়েছে 1 লাখ টন, সেখানেও সে অনেক পিছিয়ে আছে, মানে ওইটার বলাই বাহুল্য আর কি, যদিও সবগুলোর দাম তারা বাড়িয়েছে। তো এই হচ্ছে সরকারের আপনার আমন থেকে কেনার অবস্থা। তার মানে কি আমরা মানে পরিষ্কারভাবে এখন বুঝতে পারি যে দেশের ভিতর থেকে চাল সংগ্রহের ক্ষেত্রে সরকার এই বছরও তাদের যে লক্ষ্যমাত্রা আছে সেটা পূরণ করতে পারবে না, এটা মোটামুটি আমরা নিশ্চিত। হ্যাঁ, মোটামুটি বলা যায় যে এটা সরকার এক ধরনের ব্যর্থতা বলবো না, তারা পারবে না আর কি, কারণ পরিস্থিতি তৈরি হয়েছে, কারণ উৎপাদন কম হয়েছে, দাম বেশি আছে, বিগত সরকারও পায়নি, সুতরাং সেইটার উপরে নির্ভরশীল থাকাটার কোনো সুযোগ নেই। সেই ক্ষেত্রে শাহিন বলছিলেন যে আমাদের এখন মানে আমদানি করার দিকে মনোযোগটা দিতে হবে, আপনিও তাই মনে করেন যে আমদানি? হ্যাঁ, একটাই রাস্তা হচ্ছে আপনাকে আমদানি করতে হবে, এবং সেটা আপনি কত দ্রুত করতে পারবেন, বাজারে আপনি একটা সিগন্যাল দিতে পারবেন যে আমি আনছি এবং আমার কাছে পর্যাপ্ত পাইপলাইনে আছে। এই সিগন্যালটা আপনি যত দ্রুত পারবেন তত মার্কেটটা স্টেবল হওয়ার সম্ভাবনা বাড়বে। এবং সেক্ষেত্রে যদি আপনাদের, আমি শাহিনের কাছে যাবো, আগে আপনাকে জিজ্ঞেস করি, সেটা হলো যে দুটো অপশন থাকে সরকারের কাছে, একটা হলো বা 3টে অপশন থাকে। একটা হলো সরকার G2G আমরা যেটা বলি, সরকার থেকে সরকারের কেনা, আর একটা থাকে হলো সরকার প্রাইভেট সেক্টরকে দিয়ে নিয়ে আসবেন, তারপর তারা এটাকে হয়তো মানে প্রাইভেট সেক্টর, বাংলাদেশের প্রাইভেট সেক্টর সরকারের এজেন্ট হিসেবে নিয়ে এসে সরকারকে দিবেন, আর একটা হতে পারে প্রাইভেট সেক্টর নিজেই আমদানি করবে। এখন এই 3 প্রক্রিয়ায় যদি আমরা পুরনো অভিজ্ঞতা থেকে বলি, কোন ধরনের মানে কৌশলটা সরকারের জন্য এখন সবচাইতে বেশি গ্রহণযোগ্য? প্রাইভেট সেক্টরকে আমদানি করার অনুমতি দিতে হবে, দুটোই দিয়েছে সরকার। আমি সরকারকে, আমরা তো একটা রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে গেলাম, আপনি যদি খেয়াল করেন অর্থ বছর শুরুর মাস এবং দ্বিতীয় মাস আপনার যখন পরিকল্পনা করুন, জুলাই এবং আগস্ট, কিন্তু আমরা অস্থিরতার মধ্য দিয়ে গিয়েছি, এবং সে অস্থিরতার কারণে মানে একটা সরকার পরিবর্তন হয়েছে, নতুন সরকার এসে তারা যে খুব একটা সময় নিয়েছে আমি এটা বলবো না, এসে কিন্তু প্রথমেই তাকে ক্রাইসিস ম্যানেজমেন্টে যেতে হয়েছে, বিকজ 15-20 দিনের মধ্যেই তাকে সে বন্যার একটা ধাক্কা সহ্য ফেস করেছে। এবং আপনি জানেন যেখানে কোথাও বন্যা হয় না সেখানে বন্যা হয়েছে। এই বন্যায় শুধুমাত্র আপনার মাঠের ফসল নষ্ট হয়েছে তা না,
অনেকের কিন্তু ঘরের যে আপনার গোলায় যে চাল ছিল সেটাও নষ্ট হয়েছে। সেটাও নষ্ট হয়েছে। সুতরাং তো সেই টানটা বিষয়গুলো পড়ছে আসলে বিবেচনা ওই করা। জায়গায়, তো দুই জায়গায় নিজের ঘরের চালটা যখন নষ্ট হয়ে গেছে, আমাদের কিন্তু বিআইডিএস এরই অথবা কোনো একটা প্রতিষ্ঠানের গবেষণা আছে যে অন্ততপক্ষে কৃষকের কাছে কিংবা হাউস হোল্ডের কাছে যে চালের মজুদটা থাকে সেটা দিয়ে কিন্তু 15 দিন চালানোর মতন সক্ষমতা থাকে বাংলাদেশে। ফলে হুট করে দুর্যোগ আসলেও বাংলাদেশের কোনো খাদ্য ব্যবস্থাপনা যে ধসে পড়বে বিষয়টা কিন্তু এরকম না। এই বন্যার কারণে সোহেল পারভেজ ভাই যেটি বলছিলেন, বন্যার কারণে ওটি নষ্ট হওয়াতে ওই মজুদটাও করছে এখন মানুষজন, আবার নিজের দৈনন্দিন চাহিদাটাও পূরণ করছে। টানটা পড়ছে দুই দিক থেকে। চাল কূটনীতির মাধ্যমে সরকারকে চাল আমদানি করতেই হবে, এটির কোনো বিকল্প নেই। দ্বিতীয় অপশন যেটি হলো যে ব্যবসায়ীরা যেটি আনবে, এখন সমস্যা হলো যে আগের যে ব্যবসায়ীরা ছিলেন এখন সেই ব্যবসায়ীরা নাই, ফলে এখন মার্কেটে নিউ ব্যবসায়ীরা প্রবেশ করেছে, তাদের এক্সপিরিয়েন্সটা কিন্তু ঘাটতি আছে। ফলে তাদেরকে যদি আপনি ওইভাবে প্রমোট না করতে পারেন, ওইভাবে ওন না করতে পারেন, আবার অনৈতিকভাবে কোনো সুবিধা দিয়ে নয়, নৈতিকতার মধ্য দিয়ে যদি ওইসব ব্যবসায়ীদেরকে আপনি তার বাধাগুলো দূর করতে পারেন, তাহলে আমরা কিন্তু বেসরকারি পর্যায়ে আনতে পারবো। এই আলোচনার পাশাপাশি আমি আরেকটি তফিক ভাই আপনাকে আমি জানাতে চাই, সেটি হলো যে আমি সাংবাদিক হিসেবে যে জিনিসটা এখন সবচেয়ে বেশি ক্রাইসিস মনে করছি যে আমাদের তথ্য ব্যবস্থাপনাটি। দেখুন, আমি সোহেল পারভেজ ভাই বলছে যে ইউএসডিএ যে প্রক্ষেপণ দিয়েছে, সেই প্রক্ষেপণ অনুযায়ী যদি আমরা ধরি তাহলে কিন্তু এই মুহূর্তে সরকারের বিবিএস এর তথ্যের সাথে ইউএসডিএ তথ্যের কিন্তু 40 লাখ টনের ঘাটতি, অর্থাৎ সরকারি সংস্থাগুলো এখন চালের উৎপাদন 40 লাখ টন বেশি দেখাচ্ছে প্রায়। এটা কত শতাংশ হবে? এটা যদি আমি 4 কোটি টন ধরি তাহলে আপনি যে পার্সেন্টেজটা হয় অলমোস্ট 10% আপনি বেশি দেখাচ্ছেন। তার মানে কি আমাদের সরকারি কর্মকর্তাদের ভিতরে, সংশ্লিষ্ট ডিপার্টমেন্টগুলোর ভিতরে বেশি দেখানোর যে প্রবণতা, এর ফলে সরকার নীতি নির্ধারণ করতে গিয়ে যে প্রবলেমটি হয়, যেটি আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে কৃষক আসলে দাম পাবে না যদি তার মৌসুমে তুলতে হয়। সরকার তো আসলে জানেই না তার হাতে এখন এই মুহূর্তে চালটা লাগবে কিনা, মিসগাইডেড করা হচ্ছে নীতি নির্ধারকদের ক্ষেত্রে। এই জায়গাটায় আমার মনে হয় খুব কাজ করার খুবই প্রয়োজন। আদারওয়াইজ টাইম ল্যাগ, যেটি ইকোনমিক্সের ভাষায় বলে যে আমাদের কখন কিনতে হবে সেই সিদ্ধান্তটা আমরা নিতে পারবো না যদি চলে যায়। কারণ তথ্য উপাত্তের এই বিষয়টি আমরা সাম্প্রতিক সময়ে অর্থনীতির শ্বেতপত্রে দেখেছি যে এটা একটা বড় চ্যালেঞ্জ থাকে এবং বিশেষ করে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হয়। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি। আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করছি, বাংলাদেশের খাদ্য নিরাপত্তার জন্য চালের বাজার পরিস্থিতি, এবং তার সাথে আমরা যুক্ত করব যে এটার সাথে দ্রব্যমূল্য এবং আমাদের সার্বিক অর্থনৈতিক কার্যক্রমের কী সম্পর্ক আছে। আমাদের সাথে থাকবেন, বিরতির পর ফিরছি। ফ্যাসিবাদের দিনলিপি, প্রযোজনা আফরোজা সুলতানা ও আলমা। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। নিপীড়নের গল্প, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি এই অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান কথা বলছিলাম আজকে চালের বাজার পরিস্থিতি, দ্রব্যমূল্য এবং সার্বিকভাবে এটার মজুদ পরিস্থিতি এবং এর নীতি সংক্রান্ত বিষয় নিয়ে। আমি দুজনকে একটু ছোট করে জানতে চাবো যে আপনারা যদি পরামর্শ দেন আগের অভিজ্ঞতা থেকে, কোন কোন দেশ থেকে আমরা এই ধরনের কার্যক্রমকে মানে যোগাযোগ শুরু করা উচিত সরকারের পক্ষ থেকে, এবং এখন পর্যন্ত আপনারা জানেন কিনা এই ধরনের যোগাযোগ শুরু হয়েছে কিনা? থাইল্যান্ড, মিয়ানমার, এই দুটি দেশ আমাদের জন্য মনে হয় একটা বড় ধরনের অপরচুনিটি তৈরি করতে পারে। এর পাশাপাশি আমরা অন্যান্য দেশ থেকেও নিতে পারি, সেটি পাকিস্তানও হতে পারে। ভারত পাকিস্তান তো আমাদের এখন একটা জিওপলিটিক্যাল বড় ইস্যুস, তো সেই জায়গাটা আমাদের অপরচুনিটি দেখা যেতে পারে। ইন্দোনেশিয়াও নট গুড, ইন্দোনেশিয়াটা যদি আমরা নিতে পারি। ইন্দোনেশিয়াটা সমস্যা হলো যে চালের দামটা একটু বেশি পড়ে, বাট আমার যদি এই মুহূর্তে নিড হয় যে এনি হাও আমাকে চালের মজুদ বাড়াতে হবে, দেশের মধ্যে সরবরাহটা বাড়াতে হবে, সেটি করার জন্য যে কোনো দেশ থেকে পেলে হবে। যেটি আপনি শুরুতে বলছিলেন
যে ভরা মৌসুমে যেন না হয়, এই আমদানিটা অবশ্যই আগামী 1.5 মাসের মধ্যে করতে হবে, কারণ আপনি জানেন তারপর থেকে বড় মৌসুম শুরু সেই হবে। জায়গাটাতে আসবো। সোহেল পারভেজ, আপনার কাছেও জানতে চাবো একই রকম। উনি বলছিলেন বেশ কয়েকটি দেশের কথা। উনি বলছিলেন যে আমাদের যে ভূ রাজনৈতিক পরিস্থিতি আছে সেটার জন্য আমাকে একটা দেশের বাইরে, ভারত নিঃসন্দেহে একটা দেশ থাকবে, কিন্তু তার বাইরেও আমাদের অন্য দেশ দেখতে হবে। অতীতে আমরা দেখেছি দুটো দেশ থেকে আমরা আনার চেষ্টা করেছি। একটা হলো মায়ানমার, যেখানে এখন যুদ্ধ পরিস্থিতি, মানে বিশেষত আমাদের সাথে যেই সীমানাগুলো আছে সেই সীমানায় যুদ্ধ পরিস্থিতি বেশ একটা মানে কি বলবো মানে উচ্চ পর্যায়ে রয়েছে। আর আরেকটা হলো যে এর আগে আমরা চেষ্টা করেছিলাম ভিয়েতনামের সাথে সরকার G2G পদ্ধতিতে আনার। সেই অভিজ্ঞতা যদি কাজে লাগাতে চান এখনকার যারা নীতি নির্ধারক আছেন, তারা কি বিষয়ে মনোযোগ দিবেন? নীতি নির্ধারকরা ইতিমধ্যেই উদ্যোগটা নিয়েছেন, আপনি দেখেছেন। যেমন খাদ্য অধিদপ্তর বলছে তারা সরকার সাথে চুক্তি করে ভারত, তারপর আপনার পাকিস্তান, মায়ানমার, ভিয়েতনাম, এই 4টে দেশ থেকে তারা চিন্তা করছে 4টে দেশ থেকে 4 লাখ টন। এর মধ্যে এখন পর্যন্ত কি কোনো পদক্ষেপ হ্যাঁ, নেওয়া হয়েছে? খাদ্য অধিদপ্তরের সূত্রে আমরা যেটা জানছি সেটা হলো যে আপনার 1 লাখ টনের চুক্তি হয়েছে এবং এই মাসেই ওনারা আশা করছেন মায়ানমার থেকে আসবে। বাকি 3 লাখ টনের চুক্তি ওনারা 3টা দেশের সঙ্গে করবেন। সে সরকার 2 দফায় চাল আমদানি করার জন্য বেসরকারিভাবে চালের আমদানির লক্ষ্যমাত্রা বাড়িয়েছে। এখন সরকার 10 লাখ টন আমদানি করতে চায়। এর মধ্যে আপনার 6 লাখ টন বেশ টেন্ডারের মধ্য দিয়ে, আর 4 লাখ টন দেশ এই রাষ্ট্রের দুটো মানে রাষ্ট্রগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ভিত্তিতে। তো আশা করছে খাদ্য অধিদপ্তরের প্রত্যাশা হচ্ছে এপ্রিলের মধ্যে একটা বড় অংশ চাল তাদের মধ্যে ঢুকে যাবে। এবং 3 লাখ টনের মধ্যে ভালো কথা হচ্ছে 3 লাখ টন চালের বেসরকারি মানে টেন্ডারের মাধ্যমে নিবে, সেটা 3 লাখ টন চালের টেন্ডার হয়েছে। বাকি থাকে আরো 3 লাখ টন চালের মজুদ এখন সামনে আসছে এবং এবং যে তথ্যটা পেলাম বলা হচ্ছে যে ইতিমধ্যেই জাহাজ আসা শুরু করেছে, আসার কথা যেটা আসা শুরু করেছে। সো সামনে আমাদের চালের সরকারের গোডাউনে স্টকটা বাড়বে। একই সম্পর্ক তো চুক্তি মানে যে বিষয়গুলো কিন্তু আরেকটা ব্যারিয়ার আছে। সোলভার ভাইয়ের সাথে আমি অ্যাড করতে চাই। আমাদের উৎপাদন কিন্তু সব ধরনের শস্য যদি ধরি তাহলে প্রায় 10 কোটি টন। 10 কোটি টন উৎপাদন হচ্ছে। তথ্যের ঘাটতি থাকতে পারে, বিভ্রান্তি থাকতে পারে, কম বেশি 10 কোটি টনের উৎপাদন আমি 10%-এর যদি আমি চিন্তা করি তাহলে 9 কোটি। তাই তো সেই জায়গায় 22 লক্ষ টনের মজুদ সক্ষমতা, এটি একটা দেশের জন্য খুবই লজ্জাজনক। এই আলোচনা তো আমরা গত 7-8 বছর ধরে করেছি। সরকারি বিভিন্ন পর্যায়ে একটা প্রকল্পের কথাও বলা হয়েছিল যে নতুন 2টা প্রকল্প চলমান, সেই প্রকল্পের কোনো অগ্রগতি হয়নি। 6 বছর ধরেও হচ্ছে। চালের মজুদের বিষয়টিও যেমন ছিল, কোল্ড স্টোরেজে আলুর মতো যে বিষয়, আপনি বেশি আনতে চাইলেও কিন্তু আপনি পারবেন না। হ্যাঁ, সারের মতন করে আপনাকে উন্মুক্ত মাঠে রাখতে হইতে পারে আর কি। হ্যাঁ, তখন সেটারও সামনে আবার বর্ষার দিন আছে, এটা তো আর সম্ভব না বাংলাদেশে। যেই সময়ের কথা বলছে যে আমদানি কখন আসবে এবং কোন সময় হবে, কারণ কৃষি পণ্যের ক্ষেত্রে সময়টা খুবই গুরুত্বপূর্ণ। তো যদি আপনি যেটা বলছিলেন যে আরো 2 মাস 3 মাস পরে দরকার হয়, আমরা জানি যে বোরোর জন্য এখনই মানে কাজ শুরু হয়েছে, মাঠে লাগানো শুরু হয়েছে, বপন করা শুরু হয়েছে। তো ওই জায়গাটায় তো মানে আমাদের চিন্তা করতে হবে যে 3 মাস পরে আসবো, নাকি আমরা স্ট্র্যাটেজিক্যালি এটা চিন্তা করবো যে সামনের বার আমরা প্রকিউরমেন্টটা দেশের ভিতরে কমই করব, কারণ কৃষকের কাছে মজুদ রয়ে গেছে। আপনাদের কি মতামত যে এটা সময়োচিত ভাবে হবে কিনা? আর দ্বিতীয় হলো যে এই পরিস্থিতিটা যেটা আছে এখন, সেইটা সরকারের যেই অপারেশন আছে মূল্যস্ফীতিকে বিবেচনায় রেখে বাজার ব্যবস্থাপনার ভিতরে, তার জন্য এটার কি মেসেজ আনছে? বাজারে তার মানে উপস্থিতি বাড়ানোর উদ্যোগ নিয়েছে। তারা বলছে মানে খোলা বাজারে চাল বিক্রি বাড়াবে। এবং না, কিন্তু এখন তো আমরা যেটা দেখলাম যে ওনারা চাল বিক্রি বন্ধ করে দিয়েছেন। এটা আপনি দেখেছেন টিসিবির জন্য, কিন্তু টিসিবি চাল বিক্রি করে না। টিসিবি খাদ্য অধিদপ্তরের চালই বিক্রি করতো। তো এখানে একটা তথ্যের একটা আছে। তো টিসিবি চালগত পার্থক্য আছে। খাদ্য অধিদপ্তর সবসময় চাল এবং গম বিক্রি করতো, প্লাস তার অন্যান্য যেমন খাদ্যবান্ধব কর্মসূচি যেটা বিগত সরকার শুরু করে গিয়েছিল সেটা চালায়। তারপরে আপনার খাদ্য অধিদপ্তর আরও কিছু কাজ আছে, যেমন কাবিটা, এগুলো ওই ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে করে। তো টিসিবির মাধ্যমেও সে কিছু বিক্রি করছিল ওই সময় বাজারে একটা প্রেশার তৈরি করার জন্য, মানে সাপ্লাই বাড়িয়ে। তো এখন খাদ্য অধিদপ্তর নিজেই বাড়াচ্ছে আপনার সারা বাংলাদেশেই। তারা বলছে খোলা বাজারে চাল বিক্রি করবে। তো এটা একটা ভালো দিক, কারণ
সরকারের যখন উপস্থিতি থাকবে বাজারে, কিছুটা হলেও বাজারে একটা প্রভাব পড়ার পসিবিলিটি আছে, সুযোগ আছে, এবং অন্তত মনস্তাত্ত্বিক একটা চাপ কাজ করবে, কারণ সরকার আমদানি করছে, যেটা ব্যবসায়ীরা দেখবে, যাদের মধ্যে একটু মানে হঠাৎ করে বেশি দ্রুত মুনাফা করার প্রবণতা আছে, তারা ওই ঝুঁকিটা মাথায় নিয়ে কাজ করবেন। তো এদিক দিয়ে ভালো। আর দ্বিতীয়, আপনি যেটা বলছেন, আমরা কিন্তু অনেক কিছু প্রসপেক্টের জায়গা থেকে বলছি, সরকার এগুলো উদ্যোগ নিচ্ছে। এখন পর্যন্ত ওই হয়তো হ্যাঁ, আমরা আশাটা খুব ভালো, কিন্তু চালগুলো কিন্তু এখনো আসছে। আমি যদি রিয়েলিটিটা বলি, রিয়েলিটি হচ্ছে 24,000 টন সরকারি চাল আর 1,20,000 টন হচ্ছে বেসরকারি চাল। আপনি 17 লাখ টন চাল আমদানির অনুমতি দিয়েছেন বেসরকারি খাতে, কিন্তু সেটা কিন্তু আসছে না। কারণ হচ্ছে এখানে আপনার দুই হচ্ছে ডলার প্রাইস, ডলারের রেট ইতিমধ্যে আবার কিন্তু একটু আপনি দেখেছেন একটু ফ্লাকচুয়েট করেছে। সাইসেন, আপনি কি মনে করেন যে এটার যে সময় আসবে, এই সময় দিয়ে আমরা ম্যানেজ করবো? মানে কনফিডেন্স তো মার্কেটে একটা বড় জিনিস, সেই প্রেক্ষিতে মানে আরো জোরদার কোনো ব্যবস্থার দরকার আছে কিনা? দেশের সার্বিক পরিস্থিতিতে আমরা একটু পিছিয়ে গেছি, এটাকে মেনে নিয়েই এটি আর একটু বেগবান করার সুযোগ ছিল। যেটি হয়েছে যে ওই যে ডিপার্টমেন্টগুলো থেকে রং মেসেজ যাওয়ার কারণে সরকারের নীতি নির্ধারক পর্যায়ে, আমি যদি বলি উপদেষ্টা পর্যায়ে, তারা কিন্তু সিদ্ধান্ত নিতে একটু দেরি করেছেন, এবং সেটা অ্যাকচুয়ালি তাদের দোষ না। আমি মনে করি যে অ্যাকচুয়ালি এটি আমাদের ডিপার্টমেন্টগুলোর দোষ। এখনো দেখুন, একটা মিথ্যা কথা আজীবন ধরে বলে আসছে আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ, অথচ আমরা দেখি যে 15 থেকে 18% পর্যন্ত চাল এবং গমের আমদানি করতে হয়। তাহলে একটা দেশ কিভাবে খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়? এই যে মিথ্যা রাজনৈতিক তথ্য দিয়ে একটা দেশকে ভুল ডাইরেকশনে নিয়ে যাওয়া, সেই কালচার থেকে আমরা বেরোতে পারছি না। এই না পারার কারণে এই দেরিটা হচ্ছে। এই দেরিটার কারণে দিন শেষে কিন্তু আমি সাফারার হচ্ছে। আমার 50 টাকা যে 55 টাকা 60 টাকা যে চালটা আমি কিনতে পারতাম, সেই চালটা আমাকে 80 টাকা দিয়ে কিনতে হতো। আমি খুশি হতাম এই ক্ষেত্রে যদি এই চালের দামটা যদি আবার কৃষক পেত। সেই জায়গাটা কিন্তু আমার কৃষক পাচ্ছে না। ফলে দিন শেষে আমি ঠকছি, দিন শেষে কৃষক ঠকছে। এই ঠকাঠকির মধ্যেই আমরা আসি। এটি আসলে দূর করার জন্য যেটি আমি মনে করি এই মুহূর্তে খুব স্ট্রংলি একদম রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে চাল আমদানিটা, চাল কূটনীতিটা উইদিন 15 দিনের মধ্যে দেখানো উচিত। তাহলে বাজারে একটা মেসেজ যাবে যে সরকার এটা নিয়ে খুব সিরিয়াস। সরকার যেমন নানান সংস্কার নিয়ে কাজ করছে, সেটি যেমন প্রয়োজন, কিন্তু দিন শেষে আমার খাদ্যর নিরাপত্তার জন্য সরকার কি করছে সেটি যদি সরকার দেখাতে না পারে, তাহলে এর স্টেক হোল্ডারগুলো কিন্তু তার দুর্বলতার সুযোগ নেবে, অলরেডি নেওয়া শুরু করেছে আমার মনে হয়। নিঃসন্দেহে। সুতরাং আপনাদের দুজনের কাছ থেকে যেটা আমি পরিষ্কারভাবে বুঝলাম যে দুটো বিষয় খুবই গুরুত্বপূর্ণ হবে। একটা হলো তথ্য উপাত্তের যেই প্রচার এবং তথ্যপত্রের সঠিকতা একটা গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় হলো যে মার্কেটে কমিউনিকেশনটা একটা বড় বিষয়, কারণ সিগন্যালটা দিতে হবে যেন কেউ এটার অবৈধ সুযোগটা না নিতে পারেন। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, আমরা আলোচনায় ফিরবো। আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আমাদের চালের বাজার এবং সার্বিকভাবে কৃষি উৎপাদনের উপরে আমরা আলোচনায় ফিরবো। বিরতির পর আমাদের সাথে থাকবেন। ডেঙ্গু থেকে সাবধান। ডেঙ্গুর লক্ষণসমূহ: তীব্র জ্বর এবং মাথা ব্যথা, চোখে ব্যথা হওয়া বা আলোর দিকে তাকাতে সমস্যা হওয়া, মাংসপেশি এবং হাড়ের সংযোগস্থলে প্রচণ্ড ব্যথা হওয়া, শরীরের চামড়ায় লালচে ছোপ বা র্যাশ ওঠা, বমি ভাব বা বমি হওয়া এবং খাওয়ায় অরুচি হওয়া। ডেঙ্গু প্রতিরোধে করণীয়: মশা তাড়ানো ঔষধ বা স্প্রে ব্যবহার করুন। মশার কামড় থেকে দূরে থাকতে দিনের যে কোনো সময়ই ফুলহাতা জামা বা প্যান্ট পরিধান করুন। দিনে বা রাতে যে কোনো সময় ঘুমাতে গেলে মশারি ব্যবহার করুন। ফুলের টবে বা অন্য কোনো স্থানে বদ্ধ পানি থাকলে তা পরিষ্কার করুন। ঘরের আনাচে কানাচে অন্ধকারাচ্ছন্ন জায়গায় মশার ঔষধ বা স্প্রে ব্যবহার করুন। ডেঙ্গু প্রতিকারে করণীয়: ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে অবশ্যই মশারির ভেতরে রাখুন। অতি দ্রুত আক্রান্ত ব্যক্তিকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান বা ডাক্তারের পরামর্শ নিন। জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য ব্যথানাশক ঔষধ খাওয়া থেকে বিরত থাকুন। রোগীকে বেশি তরল খাবার খাওয়ান। বিশ্রাম নিন এবং রক্তচাপ কমে যাচ্ছে কিনা তা নিয়মিত পরীক্ষা করুন। আপনার বাসা এবং আশেপাশে জমে থাকা পরিষ্কার পানিতে বংশবিস্তার করে এডিস মশা। তাই বাসার ভেতর ও আশেপাশে পানি জমার স্থান চিহ্নিত করে
2-3 দিন পর পর পরিষ্কার করুন। সচেতন হন, সুস্থ থাকুন। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি এই অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান কথা বলছিলাম আজকে চালের বাজার পরিস্থিতি, দ্রব্যমূল্য এবং সার্বিকভাবে এটার মজুদ পরিস্থিতি এবং এর নীতি সংক্রান্ত বিষয় নিয়ে। একটা তো বড় বিষয় হলো আমাদের যে পর্যন্ত হয়েছে আছে, এখন চালের সবচাইতে বড় মৌসুম সামনে আসছে। বিশেষত বড় মৌসুমে আমাদের প্রায় 55 থেকে 60% মতো বলা হয় যে এইটা আমাদের এই সময় করেন হয় আর কি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি যেটা দেখি সেটা হলো যে এটা চালের সব ধরনের চাল উৎপাদনের মধ্যে সবচাইতে পুঁজি নির্ভর একটা জায়গা, কারণ এখানে কৃষক তার অর্থ লগ্নি করেন এবং খুবই গুরুত্বপূর্ণ একটা সময় এটা হয়। তো এই সময়ে তো এটা উৎপাদন কার্যক্রম এখন শুরু হয়ে গেছে এবং অধিকাংশ এলাকায় এটার বপন হয়ে গেছে, কিছু এলাকায় হয়তো এখনো হবে। তো এই পরিস্থিতিতে অনেক গুরুত্বপূর্ণ হলো আমাদের 3টি বিষয়। একটা হলো সার, একটা হলো আমাদের এটার সেচ, এবং পরিশেষে আমাদের যেটা আসে সেটা হলো এটার জন্য যে পুঁজি ব্যবস্থার দরকার হয়। সার্বিকভাবে প্রস্তুতি আমাদের কেমন আছে, নাকি সামনে আমাদের আরেকটু মনোযোগী হতে হবে? আগাম বড় মৌসুমটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণ জায়গা থেকে আমাদের 2টা বড় বাধা ছিল। সেটি হলো সার। গত সরকার দুঃখজনকভাবে বাংলাদেশ এই প্রথমবারের মতন আমরা শুনে থাকি যে ঋণ খেলাপি হয়েছে, নানান খেলাপি হয়। বাংলাদেশ এই প্রথমবারের মতন কিন্তু সার খেলাপি দেশে পরিণত হয়েছে। 4টা দেশের সারের টাকা, সার আমদানির অর্থ পরিশোধ করতে পারে নাই। ফলে বাংলাদেশ আমদানির অনেকগুলো চুক্তি বরখেলাপ হয়েছে, আমাদের সাথে তাদের চুক্তি বাতিল হয়েছে। কিন্তু সবচেয়ে ভালো বিষয়টা হলো সেটি মিট আপ করার জন্য দ্রুত সেটিকে কাটিয়ে উঠেছে এই সরকার। এবং চ্যালেঞ্জের বিষয় সারের ক্ষেত্রে আমার কাছে যেটি মনে হয়, সার পরিবহন এবং বিতরণটার ক্ষেত্রে দেখুন, আমাদের রাজনৈতিক পট পরিবর্তনে সবসময় ব্যবসায়ীদের একটা উত্থান থাকে। এই সার বিতরণের জন্য ডিলারশিপ একটা কার্যক্রম। সেই ডিলারশিপে কিন্তু আপনি জেনে অবাক হবেন যে ম্যাক্সিমাম সাব ডিলার এবং অধিকাংশ ডিলার কিন্তু গত সরকারের পদধারী লোক ছিলেন। অবাক হওয়ার পুরো দেশের ব্যবসায়িক পরিস্থিতি যখন মুষ্টিমেয় রাজনৈতিক গোষ্ঠীতন্ত্রের কাছে জিম্মি ছিল, সারের পরিস্থিতি ভিন্ন হওয়ার তো কোনো কারণ নেই। ফলে তারা এখন অনেক ক্ষেত্রে পলাতক। যদি খেয়াল করেন এটা কিন্তু এর আগেও ছিল। এর আগে আপনি যখন দেখছেন সেটার পরিমাণ হয়তো অনেক বেড়েছে। যেটি এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, এইসব ব্যবসায়ীরা রাজনৈতিকভাবে পদধারী ছিল, পরে হয় তারা পলাতক আর নাই গা ঢাকা দিয়েছে অথবা ব্যবসা করছে। বিপণন একটা চ্যালেঞ্জ। হ্যাঁ, সার বিতরণটা এখন একটা বড় চ্যালেঞ্জ, যেটির কারণে কৃষককে যেটি করতে হচ্ছে, বিভিন্ন উপডিলার যারা থাকে তাদের কাছ থেকে বেশি দামে সার কিনতে হচ্ছে। এর পাশাপাশি যেটি আরেকটু উত্থান হচ্ছে আর কি সারের চ্যালেঞ্জের ক্ষেত্রে, ভেজাল সার, বিশেষ করে নন ইউরিয়া সারগুলোর বিভিন্ন দেশের বিভিন্ন আনাচে কানাচে গড়ে উঠেছে মানে বিভিন্ন ধরনের সারের অবৈধ কারখানা। সেইগুলোর ব্যাপারে সরকার যদি উদ্যোগ নেয় তাহলে আগামী বড় মৌসুমে কিন্তু সারের কারণে ফলন কম হবে, সেটি কিন্তু একটা বড় উদ্বেগের বিষয়। দ্বিতীয় চ্যালেঞ্জটা আমি মনে করি যে এইবার কিন্তু আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, 8টা দুর্যোগ দেখেছে বাংলাদেশের কৃষি, খরা, বন্যা, তাপদাহ সব ধরনের। তো আগামী বড় মৌসুমে কিন্তু আগাম বন্যার একটা পূর্বাভাস এখনো পর্যন্ত আছে। জানি না কতটুকু সত্য হবে, সেটিকে কিভাবে মোকাবেলা করব সেই বিষয়টা যদি এখন থেকে চ্যালেঞ্জিং হিসেবে না নেওয়া হয়, বিশেষ করে হাওড় অঞ্চলে ধান কাটার জন্য মেশিন সরবরাহ করা, হাওড় অঞ্চলে ওখানে আগাম বন্যাকে মোকাবেলা করতে গেলে আগাম ধান কাটতে হবে, আগাম জাত দিতে হবে। আপনি একই রকম ভাবে কোনো পরামর্শ যুক্ত করবেন কিনা জানতে চাবো, কিন্তু তার সাথে একটা বিষয় আমি জানতে চাবো, সেটা হলো সরকার তো একটা মানে আর্থিক চাপের ভিতরেও আছে এবং একটা বড় প্রেশার আছে IMF এর কাছ থেকে ভর্তুকির কমানোর। যদিও আমরা দেখেছি যে সরকার এখন পর্যন্ত কৃষির ব্যাপারে তাদের কমিটমেন্ট ধরে রেখেছেন যে যেটুকু ভর্তুকি লাগবে সেটা ওনারা দিবেন, কিন্তু সার্বিক পরিস্থিতিতে এইটার জন্য তাদের অর্থ যোগানটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় হবে। কম দামে সার আনতে পারবেন, আপনার ভর্তুকির প্রেশারটা কমবে, তো এটা সরকারের জন্য একটা রিলিফ। আর দ্বিতীয় যেটা আমি বলবো যে আপনার এটার সঙ্গে যুক্ত কিন্তু আপনার সেচের জন্য 2টো জিনিস কম্পোনেন্ট খুব দরকার। একটা হচ্ছে আপনার ডিজেল, একটা হচ্ছে আপনার ইলেকট্রিসিটি। ইতিমধ্যে আপনি খেয়াল করবেন গত সপ্তাহে কিন্তু বাংলাদেশের বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী
সংগঠনগুলোর থেকে একটা চিঠি সরকারকে দেওয়া হয়েছে। তারা প্রায় 8,000 কোটি টাকার বেশি টাকা চাচ্ছে, বলছে তারা যদি টাকাটা না পায়, তাদের যে সরকার দেনা হয়ে আছে তাদের কাছে টাকাটা না পেলে তারা আমদানি করার জন্য, তারা ফার্নেস অয়েল আমদানি করার জন্য তারা এলসি খুলতে পারবেন না, আমদানি বিঘ্ন হবে এবং সেক্ষেত্রে বিদ্যুৎ উৎপাদন এফেক্ট করতে পারে। এখন হচ্ছে আপনার ওই প্রায়োরিটি নির্ধারণটা করা গুরুত্বপূর্ণ, যেটা শাহিন বললেন। আপনাকে হয়তো আগাম ধানের জাত এখন দিতে পারবেন না, কারণ মাঠে ইতিমধ্যে লাগানো হয়ে গেছে, বাট আপনাকে পরবর্তী 3টে জিনিস নিশ্চিত করতে হবে। একটা হচ্ছে আপনার সার, একটা হচ্ছে আপনার সেচ, আর তৃতীয় হচ্ছে ধান কাটার যাতে খুব দ্রুত তুলে নিয়ে আসা যায়। কারণ আমাদের অভিজ্ঞতাগুলো খুবই দুঃখের। হঠাৎ করে দেখলেন ধান লক লক করে বেড়ে উঠেছে, অনেক সুন্দর ধান, আপনার স্বপ্ন জাগছে মনের মধ্যে, অনেক আশা। একদিন 7 সকালে দেখলেন ধান নাই, মানে পানি ধুয়ে গেছে। তো ওই জায়গাটা সরকারকে একটু বেশি সচেতনভাবে এখন থেকে উদ্যোগ নিতে হবে। যদি বাঁধ নষ্ট থাকে, বাঁধগুলো আগে থেকে মেরামত করে সেটাকে নিশ্ছিদ্র করতে হবে যাতে পানিটা না ঢোকে। সুতরাং মানে সার্বিকভাবে তো এই পরিস্থিতিতে শুধুমাত্র এটা কৃষি মন্ত্রণালয়ের বা খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বের ভিতরে আর থাকছে না, এটা সার্বিকভাবে সরকারের একটা সমন্বিত কার্যক্রমের দরকার আছে, যেখানে হয়তো ওয়াটার মিনিস্ট্রি থেকে শুরু করে আমার বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয় একটা বড় বাংলাদেশ ব্যাংকের ভূমিকা থাকতে হবে। অর্থায়নের ক্ষেত্রে আমার যেটা আপনার শ্বেতপত্র প্রণয়ন কমিটির যে বিষয়টি উঠে এসেছে, কৃষি ঋণ যেটি দেওয়া হয় আর কি, সেখানে প্রায় 7% কর্মকর্তাদের যোগসাজশে ঘুষ দুর্নীতির একটা বিষয় আছে। এর বাইরেও নানান ধরনের অনিয়ম আছে। বড় মৌসুম আপনি যেটি বলেছিলেন যে একদমই কিন্তু অর্থ নির্ভর একটি ফসল, দুর্নীতিমুক্তভাবে ঋণটা যদি দেওয়া যায় কৃষক, তাহলে আগ্রহী হবে। নিঃসন্দেহে এটা সুশাসনের বিষয়টা বোধহয় সার বিতরণ থেকে শুরু করে সব জায়গাতেই খুব গুরুত্বপূর্ণ হবে। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আলোচনা শেষ করতে হচ্ছে। দর্শক, আমরা আজকে আলোচনা করছি আমাদের চালের বাজার পরিস্থিতি এবং সেই সাথে আমাদের কৃষি এবং খাদ্য পরিস্থিতি নিয়ে, এবং খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা আমাদের সার্বিকভাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা, এবং আমাদের যারা দরিদ্র মানুষ আছেন, গ্রামীণ মানুষ থেকে শুরু করে আমাদের শহরের শ্রমজীবী মানুষ আছেন, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সার্বিকভাবে আমার দেশের ভেতরে অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, খাদ্য নিরাপত্তার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আলোচনায় যেটা আসলো সেটা হলো যে আমাদের অনেকগুলো পদক্ষেপ হয়েছে, কিন্তু তথ্য উপাত্ত একটা গুরুত্বপূর্ণ জায়গা, এবং তার সাথে এই তথ্য উপাত্তের অবাধ যেই আমাদের যোগাযোগ, সেইটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। সবচাইতে গুরুত্বপূর্ণ হলো যে শুধুমাত্র এখনকার পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য আমাদের আমদানি এবং বিপণনের জায়গায় না, আমাদের সামনে যে মৌসুম আসছে, বড় মৌসুম, তার জন্য যথেষ্ট পরিমাণ প্রস্তুতির দরকার হবে। প্রয়োজন হবে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং যেই অফিসগুলো আছে তাদের ভিতরে একটা সমন্বিত কার্যক্রমের। দর্শক, আমরা আশা করব যে সরকার সেই ধরনের পদক্ষেপগুলো নেবেন এবং সর্বোচ্চ পর্যায় থেকে মাঠ পর্যায়ে আমাদের আন্তরিকতা এবং সততার সাথে এই কাজগুলো হবে। দর্শক, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আবার আগামী সপ্তাহে আমাদের সাথে যুক্ত হবেন এই আশা নিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। আগামী সপ্তাহে আবার ফিরব, জানতে চাইব কেমন আছে অর্থনীতি।